শুভ সকাল সবাইকে। আমরা আমাদের সেশনটা শুরু করতে যাচ্ছি। তো আমাদের এই সেশনটা হবে ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু কার্যক্রমের ব্যাপারে, গোল 13। তো আমি এখন আমার কো-চেয়ার, এই সেশনের কো-চেয়ার ডক্টর নুরুল কাদির, অ্যাডিশনাল সেক্রেটারি ক্লাইমেট চেঞ্জ, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এবং তার সাথে আছেন আরেকজন কো-চেয়ার মিস শাহিন আনাম, উনি আমাদের কোর গ্রুপ মেম্বার, সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর SDGs বাংলাদেশ। আমি তাদেরকে অনুরোধ করব সেশনটি শুরু করার জন্য এবং সব কার্যক্রম করার জন্য। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সকালে প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানটাকে আমি একটু ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ মনে করতে চাই। আমার মনে হয় সমষ্টিগতভাবেও আপনারাও গুরুত্বপূর্ণ মনে করছেন, বিকজ অফ নতুন করে বলার কিছু নেই। আজকে যে আমরা প্যারালাল সেশনটা এখানে করব, এই প্যারালাল সেশনে আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি আমার কোচেয়ার মাদাম শাহিন আনাম, আর আমার সঙ্গে আজকে যিনি একটা প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে যেটি আপনাদের সামনে উপস্থাপন করবেন, তিনি হলেন সায়েদা লামিয়া হাসান। তিনিও আমাদের মধ্যে আছেন এবং তিনি এটি করবেন। বড় ব্যাপার হচ্ছে আমার জন্য এই যে আমি এখানে দুজন ডিস্টিংগুইশড ডিসকাশনস দেখতে পাচ্ছি, যারা দুজনেই স্বনামে খ্যাত। হাবিব সাহেব ওখানে আছেন, তাকে আমরা চিনি জানি। আর ডক্টর সালিমুল হক শুধু আমার আপনার মধ্যেই পরিচিত নয়, উনি সীমানা ছাড়িয়েছেন এবং 100 জনের মধ্যে একজন এবং প্রথম দিকের। সো এরকম একটি প্যানেলে বসতে পেরে মজাই লাগছে। আমার ধারণা আমরা বেশ কিছু ভালো জিনিস আজকে আলোচনা করতে পারবো। এ পর্যায়ে আমার কিছু কথা বলতে হয়। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা বোধহয় ছিলেন সবাই, সেখানে আমি কতগুলো জিনিস পিক করেছি সেখান থেকে। প্রথম যে পিক আমি করেছি সেটা হচ্ছে যে SDG, অর্থাৎ এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা আমরা বলছি, এটার মধ্যে বোধহয় একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে পভার্টি এলিভিয়েশন, ইরাডিকেশন, অল ফর্ম অফ পভার্টি। এটা আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন তিনি খুব জোরে সোরে বলেছেন। আমি মনে করি বাংলাদেশ এটা সবসময় জোরে সোরে বলে, তাই আমি আবারও বলছি এটা একটা বড় এটার আরেকটি ফিলোসফি বোধহয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে নো ওয়ান লিভ বিহাইন্ড। পেছনে কাউকে ফেলে আমরা যাব না, সবাই মিলে একসাথে এগিয়ে যাব। এই বিষয়টাও একটা ফিলোসফির মতো এখানে। আর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটা আমাকে নাড়া দিয়েছে সেটা হচ্ছে যে আমরা বলি যে সরকারের যে সেটা হচ্ছে হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ। আমরা এর আগে বলেছি বারবার করে হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ ইন ডুইং মেনি থিংস। এক্ষেত্রে আমরা বলছি হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা যা কিছু আলোচনা, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ ইস্যুস অ্যান্ড স্পেশালি ইন রিলেশন টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, দ্যাট হ্যাজ টু গিভেন ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। আজকের প্রতিবেদনে এখানে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় আপনারা দেখেছেন যে 6টি গোল তারা নির্ধারণ করেছে, এবং 6টি গোলের আমরা যদি শেষ গোলটা দেখি, সেই গোলটি ছিল ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তেমন করে কোনো অগ্রগতি হয়নি বলে মনে হচ্ছে ওখানে দেখে। এর কারণ কি? এটা কি কোনো কাজ হয়নি সেই কারণে, নাকি এর পেছনের কোনো কথা আছে? এর পেছনে অনেক কথা আছে। কথাটা হচ্ছে কিছুটা বোধহয় আমাদের ম্যাডাম বলেছিলেন, সেটা হচ্ছে যে এটা শুধু একটি দেশের এলাকার মধ্যে সীমাবদ্ধ কোনো লোকালাইজড ঘটনা নয়, এটি সামগ্রিকভাবে গোটা বিশ্বের ঘটনা। আর তাই যা কিছু ঘটতে হবে তা সমগ্র বিশ্বকে নিয়ে আমাদেরকেও এগিয়ে এসে এটির সমাধান করতে হবে। ক্লাইমেট চেঞ্জ ওই রকম একটি বিষয়। 92 থেকে শুরু করেছি, তাই তো? আমাদের সামগ্রিক যাত্রা 92, তারপরে 95 এসছেন আপনারা,
তারপরে এগিয়ে এসছি আমরা সেই 2015-তে। 2015 কিন্তু কেবলমাত্র একটি ঘটনা দেখেনি, 2015 বেশ কটি ঘটনা দেখেছি। যদি বলি আমি, একটি ঘটনা হচ্ছে আদিস অ্যাকশন এজেন্ডা রিলেটেড টু ফাইন্যান্স। আমরা দেখেছি ডিজাস্টার রিলেটেড ইস্যুস, আমরা জানি এটা সেন্দাই ফ্রেমওয়ার্ক। আমরা দেখেছি প্যারিস এগ্রিমেন্ট, অর্থাৎ একটি লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট ফর ক্লাইমেট চেঞ্জ দ্যাট ইউ নিড। আপনার চেয়েছেন, এটা পৃথিবী চাইছে। অবশ্য আমি যখন বলি পৃথিবী চাইছে, কথাটা বোধহয় ঠিক নয়। পৃথিবীতে আমরা যদি না থাকি, পৃথিবীর কিচ্ছু যায় আসে না। কিন্তু আমরা যদি না থাকি, পৃথিবী সুজলা সুফলা আরও সুন্দর হয়ে উঠবে। কিন্তু আমরা যদি থাকি, আমরা পৃথিবীকে ক্ষতি করছি। জিনিসটা চিন্তা করবেন ওইভাবে। আমাদের থাকতে হবে, পৃথিবীকে নিয়ে বাঁচতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে। সেই কারণে যে 4 নম্বর বিষয়টি আমরা সেখানে দেখেছিলাম, সেটি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইস্যু। এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ইস্যুর এসডিজি যে গোলগুলি, আমরা প্রায় 17টা গোল বোধহয় আমরা নির্ধারণ করে দিয়েছি। শুধু তাই নয়, তার ইন্ডিকেটর দিয়েছি। এবং আমরা চেষ্টা করতে চাইছি যে পৃথিবীর উন্নয়ন একটি সমন্বিত ব্যাপার, এটি কারো একক বিষয় নয়। ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এটি আরও সত্য। তার কারণ হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্সের কথা এখানে অবভিয়াসলি এসে যায়। ক্লাইমেট ফাইন্যান্স, আমরা ক্লাইমেট কনভেনশন, আমরা প্যারিস এগ্রিমেন্ট, আমরা কিয়োটো প্রোটোকল, যাই বলি না কেন, সব ক্ষেত্রেই কিন্তু প্রথমত আমরা যেটা নির্ধারণ করেছিলাম সেটি হচ্ছে যারা দায়ী। দায়ী শব্দটা বলা বোধহয় খুব ভালো শোনাই না, তারপরেও আমাকে বলতে হচ্ছে যারা দায়ী তারা দেবে, আর যারা দায়ী নয় কিন্তু ভোগ করছে, কষ্টটা পাচ্ছে, কষ্ট ভোগ করছে, তারা সেখান থেকে তাদের এই কষ্ট দূর করার প্রচেষ্টা নেবে। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, অনেক মানুষ। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের, যদি আপনারা আমাকে বলেন আমাদের এমিশন লেভেল কত, আমরা কতটুকু এমিশন করি, আমরা একসময় বলেছি 1-এর নিচে। আসলে তাই, আমি যদি কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট এতেও যদি যাই, এটা অ্যারাউন্ড 0.93, নট ইভেন 1। অথচ অন্য পক্ষে যারা আছেন তাদের আমরা দেখেছি তারা অনেক বেশি করে থাকেন। সো এখানে একটা ব্যালেন্স থাকা দরকার ছিল, যেটা এখনও কনভেনশন আছে, প্যারিস এগ্রিমেন্টে কিছুটা ডাইলিউট হলেও সেটি আছে। সেই কারণে বলছি, যদি গোটা পৃথিবীর তাবৎ জনগণ, মানুষ যদি একত্রিত হয়ে এটিকে এগিয়ে না নিয়ে যায় সামনে, তাহলে ক্লাইমেট চেঞ্জের এই যে ঘটনাটি, সেটি সম্ভব হবে না। সেটি আমরা অর্জন করতে হয়তো ওইভাবে পারবো না। বাংলাদেশ এটাতে সামনে আছে। আমরা অনেক কথা বলেছি, পলিসি লেভেল থেকে শুরু করে সব কথাই আমরা বলেছি। আমরা এখন প্রেজেন্টেশনগুলি দেখব এবং তারপরে আপনাদের কাছ থেকে সেই কথাগুলি শুনবো। আমি যে পয়েন্টস 3টে প্রথমে বলেছি, আপনাদের যে ফিলোসফি এবং তার সঙ্গে সঙ্গে আপনার রেসপন্সিবিলিটি কি সেইটা, এবং আমরা কি করতে পারি, যা করা হয়েছে তার বাইরেও আরও যদি কোনো থট থাকে আপনারা এটা দেবেন, এবং আপনাদের কাছ থেকে এটা নিয়ে আমাদের যে উদ্দেশ্য হবে সেটি আমরা প্লেনারিতে উপস্থাপন করব। আমি এই মুহূর্তে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি, এবং আমি আশা করছি এই মুহূর্তে প্রেজেন্টেশনের জন্য আমাদের ম্যাডাম লামিয়া। আসসালামু আলাইকুম, আই এম লামিয়া। আমি অ্যাকশন এইড বাংলাদেশে আছি। সময় যেহেতু কম, আমি শুরু করে দিচ্ছি। আমাদের টিমে যারা ছিলেন এই রিপোর্টটা তৈরি করার জন্য আমাদের সাথে, অ্যাকশন এইড বাংলাদেশ হচ্ছে অ্যাঙ্কার, কো অ্যাঙ্কার্স হচ্ছে এক্যাট, ওয়াটার এইড, এবং অ্যাসোসিয়েট অর্গানাইজেশনস ছিল সেভ দ্য চিলড্রেন, ব্রতি, ঢাকা আসানিয়া মিশন, ইডিএম, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ। মেথোডোলজি আমি খুব একটা বেশি এলাবোরেট করব না। আমরা একটা 5W মেট্রিক্স শেয়ার করেছিলাম আমাদের পার্টনার অর্গানাইজেশনসের সাথে, সাথে আমরা লিটারেচার রিভিউ করেছিলাম, এবং উই হ্যাড কনসালটেশনস উইথ সিএসওস, গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স, মিডিয়া অ্যান্ড প্রাইভেট সেক্টর, এবং তারপরে আমাদের রিপোর্টটা এখন ফাইনাল স্টেজে আছে। I'm guessing most of you are aware about the targets of SDG 13, but তারপরে আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি যে এখানে 5টি টার্গেট আছে এবং 8টি ইন্ডিকেটর। টার্গেট 1 ইজ ফোকাসড অন রেজিলিয়েন্স বিল্ডিং এবং অ্যাডাপটিভ ক্যাপাসিটি। টার্গেট 13.2 যেটা আছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জকে ন্যাশনাল পলিসিজের মধ্যে ইনকর্পোরেট করা নিয়ে। 13.3 বলছে ইমপ্রুভড এডুকেশন এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা। 13.A হচ্ছে about the inflow of funds from the developed countries to the developing countries, and 13.B হচ্ছে promoting mechanisms of raising capacity for effective climate change related planning and mechanism, যেখানে women, marginalized communities, local government এবং young people দের involvemenটের কথা বলা আছে।
Before I go to the findings, আমি একটু বলতে চাই যে thousands of CSOs and or NGOs are working on climate change, and it is a very difficult process to extract data from everyone. So I would request you to consider this report as a baseline and to feed in any information you have, and we'll be happy to incorporate that in our final report. So আমাদের data analysis এবং literature review উপর base করে আমরা CSOর যে কন্ট্রিবিউশনটা আছে সেটাকে we divided it into 3 categories. One is program intervention, policy engagement, research and awareness. In terms of program intervention, we found 5 areas of dominance. সেটার মধ্যে একটা হচ্ছে women and young people's leadership in taking climate action at community level. We know that climate change is detrimental for everyone, but it's more so for women. And সেখানে দেখা গেছে we have had good examples from different CSOs, including Oxfam, who is working in transformative women leadership. আমরা gender-based violence নিয়ে কাজ করছি MJF in 14 districts of Bangladesh. Amra dekhechi je Abhash name ekti organization who's also a partner of ActionAid is working on women-led emergency response. Jekhane breaking the social barriers, women have responded to Cyclone Mohsen. They have procured materials, conducted need assessment, and have built houses. Arekti area amra dekhte peyechi je community capacity building তৈরি করাতে এবং ডিজাস্টার রিস্ক রিডাকশন মেজার্স যাতে কমিউনিটি নিতে পারে এবং রেজিলিয়েন্স বিল্ডিংয়ে যেটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে সেই এরিয়াতে কাজ দেখেছি, ইনক্লুডিং উইমেন, ইয়াং পিপল এবং চিলড্রেনদেরকে নিয়ে। ফিউ অর্গানাইজেশনস টু মেনশন আর সেভ দ্য চিলড্রেন, প্র্যাকটিক্যাল অ্যাকশন। আমরা দেখেছি যে আর্লি ওয়ার্নিংয়ের উপর অনেক কাজ হচ্ছে। উই হ্যাভ হ্যাড এক্সাম্পলস অফ গুড প্রজেক্টস লাইক চিলড্রেন সেন্টার্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন এবং ICT বেসড ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড এফেক্টিভ আর্লি ওয়ার্নিং মেকানিজম। We know that climate change impact is devastating for food security. সেখানে আমরা দেখেছি climate resilient sustainable agriculture অনেকেই প্র্যাকটিস করছে এবং just to mention as an example, কেন্দ্রীয় কৃষক মৈত্রী নামে একটি অর্গানাইজেশন যেখানে 11,000 women farmers are practicing climate resilient sustainable agriculture এবং এখানে technologically অনেক organization support করছে, for example digital weather boards এবং agromet services provide করা হচ্ছে। ডাইভার্সিফাইড লাইভলিহুড নিয়ে অনেক অর্গানাইজেশনস কাজ করছে, কেউ কেউ টেইলরিং ইকুইপমেন্ট এবং ট্রেনিং দিচ্ছে, কেউ ওয়েল্ডিং কার্পেন্ট্রি শেখাচ্ছে এবং কেউ ইলেকট্রিক্যাল মেটেরিয়ালস ডেভেলপ করা এবং রিপেয়ার করার মধ্যে কন্ট্রিবিউশন দিচ্ছে। Lastly, আরেকটি এরিয়া আমরা দেখেছি promoting context specific alternative solution, যেখানে we have had examples of solar lamps, we have examples of eco-friendly stoves এবং ওয়াটার এডের একটা আছে রিভার্স অসমোসিস দিয়ে তারা স্যালাইন ওয়াটারকে ড্রিঙ্কেবল করার যে একটা টেকনোলজি ওনারা ডিসকভার করেছে এবং সেটাকে ইউজ করা হচ্ছে ইন সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ। আমরা যখন প্রজেক্টসগুলোকে দেখলাম, যেটা আমাদের কাছে ইনফরমেশন আছে, সেই প্রজেক্টসগুলোকে যখন আমরা ভাগ করতে গেলাম দেখা গেল যে 50% are focused on adaptation and around 16% on mitigation, which is quite understandable as mentioned earlier that given the amount of greenhouse gases Bangladesh is producing, but then again we should also focus on mitigation. আমরা যখন অ্যাক্টিভিটিসের কনসেন্ট্রেশন দেখলাম কোন এরিয়াতে বেশি কাজ হচ্ছে, উই ফাউন্ড দ্যাট অ্যাওয়ারনেস বিল্ডিং, অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড প্রিপেয়ারনেসে অনেক অ্যাক্টিভিটিস আছে, লাইভলিহুডের উপর অনেক ফোকাস আছে এবং ক্যাপাসিটি বিল্ডিং অন ডিফারেন্ট ক্লাইমেট চেঞ্জ ইস্যুস সেখানে অনেক অ্যাক্টিভিটিস কনসেন্ট্রেটেড আছে। Policy engagement, we have seen that the government of Bangladesh, especially Ministry of Environment, Forest and Climate Change, Ministry of Disaster Management, Planning, as well as Ministry of Foreign Affairs, they have taken the leadership to engage the CSOs in the process of formulating and reviewing the policies. এবং SDGs যখন formulate হয়েছিল তখনও CSOsদের অনেক involvement ছিল। On several occasions, government has sought expertise and experience from the CSOs. One example would be the reviewing process of Bangladesh Climate Change Strategy and Action Plan, where many scientists and researchers are on board reviewing the action plan, including Dr. Haq. Other than that, the ministry has also consulted wider stakeholders, including private sector. ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের যে রোডম্যাপটা তৈরি করা হয়েছিল 2015-এ, সেখানেও সিএসওসদের অনেক ইনভলভমেন্ট দেখা গেছে। আদার পলিসিস অ্যান্ড প্ল্যানস যেখানে সিএসওসদের ইনভলভমেন্ট আছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যান, ন্যাশনালি ডিটারমাইন্ড
contribution. Very recently, with the government of Bangladesh, ECAD and ActionAid are working on a national mechanism on climate-induced disaster loss and damage. I must mention that recently the government has declared its climate budget for 20 ministries, and in response to that, CSOs have produced a report, an analysis report, which contains recommendations for the government to make the process more accountable and more effective. Other than that, we have also seen Transparency International Bangladesh's work on climate finance governance. INGOs and NGOs' contribution, I have to mention at the global level, especially at the Conference of the Parties, where many organizations, including ActionAid, have shed light on the gender perspective, as well as they have contributed in attaining climate, they're in the process of attaining climate justice for the vulnerable people of Bangladesh. Next, research and awareness. Awareness raising of the vulnerable community is a center point for many CSOs of Bangladesh, and সেখানে আমরা দেখতে পেয়েছি as a part of capacity building, CSOs invest a certain amount of fund in finding solutions that are local, that are contextual, socially acceptable, and economically viable. We have also seen, we know that, as I have mentioned earlier as well, that women encounters challenges that are very different from men when it comes to climate change. And we have platforms like Gobishona, where we are seeing a lot of good researches. And just to mention a few good research work, there is gender, climate change, agriculture and food security. Then there is one local level adaptation to climate change, the gender perspective, where ActionAid has also contributed. তাছাড়াও আমরা migration and displacement, loss and damage, transparency mechanism এর উপরেও অনেক researches দেখতে পাচ্ছি. As I've also mentioned, the climate governance neo TIB onek kaju ache. There are good examples of people-centered technological solution. Amra ekta example peyechi climate change adaptation and mitigation technological part. In this field, I would also like to mention the CSO's contribution for joint need assessment jeta post-disaster period e kora hocche with the government of Bangladesh. Ebong shekhane the CSOs are ensuring je ekta comprehensive response plan thake, and they're also ensuring the effectiveness of financial allocation. Lastly, for this section, I would like to mention that there are several networks who are working on climate change adaptation and disaster risk reduction. And very recently, we have seen Children in Their School strike, which was organized by Bangladesh Youth Network on Climate Action. Climate action in urban and rural spaces. আমরা যখন একটা comparison করছি, সেখানে আমরা দেখতে পেরেছি যে until recently, NGOs and INGOs have been focusing on rural level development mostly. And সেখানে capacity building এর কথা হচ্ছে, diversified livelihood এর কথা হচ্ছে, technological solution এর কথা হচ্ছে. But the focus is still sort of inclined towards rapid onset and sudden onset disasters compared to slow onset disasters. And from the data, we have seen that urban resilience and climate action hoche kind of fresh compared to the rural level development programs যে এত বছর ধরে হয়ে আসছে. CSOs are also engaged with city corporation এবং সেখানে দেখা গেছে যে তারা অন্য SDGs কে address করছে এবং সাথে সাথে climate change ও address হচ্ছে because climate change is a cross-cutting issue and it impacts every other SDG. এখানে আমরা একটা gap দেখতে পেয়েছি for interventions for small and secondary cities. The private sector. When we consulted the private sector, we have learned about a number of good initiatives. সেটার মধ্যে আপনারা হয়তো already জানেন যে 67 lead green factories are certified by US and সেখানে 13 হচ্ছে platinum rated. এবং among that 13 platinum rated factories, 7 of them are top ranked out of 10 green factories in the world. We have also seen private sector being involved in studies such as battery run three-wheeler in Bangladesh and then promoting green technology in selected industries, which I think Build Bangladesh is involved in this. But however, their focus is mostly on mitigation, that is promoting renewable energy at rural level. Challenges, yeah. I'm done, just 2 minutes. Okay, challenges আমরা যেটা দেখতে পাচ্ছি যে there is although the program and designing of the projects is a major issue because global level we have a lot of data, but at the local level temperature rise trajectory যখন আমরা ওটার কথা ভাবছি, we don't have specific data for local level
pinpoint kore. And that's why the projects are designed mainly focusing on social and economic capacity for short and mid-term framework, time frame. Often contribution of the projects that are conducted by the CSOs are not available in the central database of the government, and there is no single monitoring and reporting mechanism. And therefore, it's kind of the initiatives are being taken, but it's kind of scattered, and there is no one place where we can find all the activities. আমরা টিআইবির একটা রিপোর্টে দেখতে পেরেছি that there is a lack of coordination among focal institutions of disaster management and mass media as well. Lastly, I'm quoting Mr. Yusuf Nasif, Director Adaptation Unit of CCC, where at the Climate Financer workshop, he mentioned that with SDGs, we're trying to solve the problem of 2015 by 2013. And what makes climate change more dangerous is its unpredictability. We don't know what's going to happen in 2030 when the globe hits 1.5. We don't know what's the new normal is, and we cannot take our futures for granted. And in many parts of the world, especially Africa, we have seen that we are almost reaching our adaptation limits. So that's the biggest challenge. Lastly, as a way forward, we are based on the findings, we are suggesting a common space for the CSOs, যেখানে তারা তাদের credible solutions for SDG 13, for climate action, and for Paris Agreement, and also send our framework for disaster risk reduction ke ekta comprehensive way te present korte parbe. And this space should also be linked with the initiatives of the government for greater sustainability. It is important to have a joint monitoring plan between the government of Bangladesh and the CSOs for the progress of SDG 13 and other global agreements on climate action. Lastly, we have done a good number of research in Bangladesh, but there's still space for improvement for research. We need to work around loss and damage more, emphasizing that we are thinking the rate of migration will increase in the near future, and so we also need to think more about the urban resilience. And and that's it. Thank you. আচ্ছা, সরি, মাইক্রোফোনটা বোধহয় অফ ছিল না। এই সুযোগটা আমি নেই প্রথমে একটা জিনিস, সেটা হচ্ছে আমি দুইজন ডিসকাশনসের নাম উপস্থাপন করেছিলাম। আমাদের সঙ্গে আরেকজন আছেন ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী, আমি তাকেও স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তিনি আমাদেরকে কিছু ফ্রুটফুল দেবেন, পরামর্শ দিতে পারবেন। একটা জিনিস যে আমাদের SDG 13-এ যে সমস্ত টার্গেটগুলো দেওয়া হয়েছে, আপনাদের একটা পয়েন্টে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে 13A এই সম্পর্কে, যে এইখানে আমাদের কি করার আছে স্যার। 13-এ তো এটা কমিটমেন্টের ব্যাপার, তারা টাকা পয়সাতে দেবেন, আমরা এগুলি ব্যবহার করব, তো সেখানে আমাদের কী বা করার আছে? আপনাদের কি কিছু করার আছে? আমার তো মনে হয় আপনাদের অনেক কিছু করার আছে। আপনাদের রেইজ করতে হবে, আপনাদের বলতে হবে যেন এই জিনিসগুলি আসে এবং তা যেন যথাযথভাবে ব্যবহৃত হয়, তারও ব্যবস্থাপনা করে দিতে হবে। আপনি শুধু বলবেন আর উনি দিয়ে যাবেন, তা তো হয় না। আপনাকে বলতে হবে যে আপনি নেয়ার মতো এবং নেবেন এবং তাকে এই যথাযথ জায়গায় কাজে লাগাবেন। ট্রান্সপারেন্সি অ্যান্ড আদার ইস্যুস কামস ইন। সো এই বিষয়গুলো কিন্তু আমরা যখন আলোচনায় যাব তখন একটু খেয়াল রাখতে হবে। আমার মনে হয় আমরা 1 ঘন্টা ওখানে, ডক্টর দেবপ্রিয়া অলরেডি বলেছেন 1 ঘন্টা উনি নিয়েছেন, তো আমরা হয়তো 5-10 মিনিট নিতে পারবো, এর বেশি কিছু নয়। তো এখন আমার মনে হয় যে আমরা ম্যাডাম ডিসকাশনদের কাছে যাই। আমাদের এখানে যে 3জন সম্মানিত ডিসকাশন আছেন, তার মধ্যে প্রথমেই আমি জনাব ইকবাল হাবিবকে কিছু বলার জন্য বলবো এটা সম্পর্কে। টোটালি এখান থেকে বলি স্যার, বলেন প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। শুধু এই 5 মিনিটের মধ্যে ইন্টারাপ্ট না করলে খুশি হব, কারণ আমি লিখে কিছু করি না, আমি মাথা থেকে বলি। সো আমাকে আনইন্টারাপ্টেড বলতে দিলে খুশি হব। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা এক্সচেঞ্জ সিচুয়েশনে। কিন্তু আমি মনে করি যে আমি বাংলায় বলছি সেজন্য 2-4 জন বিদেশি আছেন, সেজন্য ক্ষমা নিয়ে চেয়ে নিচ্ছি। কারণ আমার বাংলাদেশের অডিয়েন্স, যারা বাঙালি অডিয়েন্স, তাদের কাছে আমার কমিউনিকেট করতে হবে। SDG 13 বোধ করি যতগুলো SDGর ব্যাপারে আমাদের সাফল্য অর্জন সবচেয়ে রেড অ্যালার্ট অবস্থায় আছে, মানে আমরা কিছুই করি নাই তেমন একটা, তার মধ্যে অন্যতম। এর যে কটা ইন্ডিকেটর রয়েছে, এই 8টি ইন্ডিকেটর সবগুলি রেড অ্যালার্ট। এর কারণ হচ্ছে আমরা এর নামে অনেক কিছু করেছি কিন্তু প্রকৃত অর্থে কিছু করিনি। আমাদের জলবায়ুর ফান্ড দিয়ে আমরা ফুটওভার ব্রিজ তৈরি করি, কিন্তু জলবায়ুর এই সিচুয়েশনটার কারণে যারা ডিস্ট্রেস, তাদের ব্যাপারে আমাদের মনোযোগ ততটাই নগণ্য। এর অন্যতম প্রধান কারণ বোধ করি তথ্য ভীমনাট, তথ্যের গ্যাপ।
আমাদের এই বিষয়ে তথ্য নাই এবং এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে সরকারের উদাসীনতা এবং এক ধরনের একেবারে ইগনোর করা, মানে দে ডোন্ট এক্সিস্ট, এরকম একটা সিচুয়েশন খুব অত্যন্ত দায়ী। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, যারা রিপোর্টটা করেছেন আপনাদের যতটা না গুরুত্ব আপনারা দিয়েছেন নারী এবং শিশুদের ব্যাপারে, কিন্তু ততটাই আপনারা গুরুত্ব যেটা দেননি সেটা হচ্ছে মানুষের এই 13 নম্বর গোলের অন্যতম ছিল তার অ্যাডাপ্টিবিলিটি বাড়ানো। এই ভালনারেবিলিটি আমরা সবাই বুঝছি যে এটা প্রেডিক্ট করা যাচ্ছে না, কিন্তু যতটাই আমরা এর সাথে সাযুজ্যপূর্ণ অবস্থানের জন্য প্রস্তুত হব, ততটা আমি কিন্তু আমার জান মাল তাদের ক্ষতিকে নিয়ন্ত্রণ করতে পারবো বা কমাতে পারবো। এই জায়গাটায় গুরুত্ব দিলে আপনি কিন্তু অ্যাক্রস দ্য টেবিল শুধু ওমেন আর চিলড্রেনের উপর ফোকাস করলে হবে না, ইউথ, ইয়াং অ্যান্ড অলসো এভরিওয়ান। তার অন্যতম যেটি ল্যাক আমি মনে করি সেটা হচ্ছে নগরায়ন। আমাদের দুর্যোগ কিন্তু এখন নগর ভিত্তিক দুর্যোগ, আরবান রেজিলিয়েন্স এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আই থিঙ্ক এটা ইগনোরড হয়েছে। এর অন্যতম কারণ আমাদের যে স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় সেখানে এখন সরকার বলছে মাত্র 19 থেকে 21% নাকি নগর দরিদ্র বসবাস করে, হোয়ারে সকল ধরনের তথ্য বলছে 44 থেকে 46% মানুষ নগর দরিদ্র হিসেবে বসবাস করছে, তাদের বাসস্থান নাই। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটি আপনারা মিস করেছেন। মানুষের থাকার জায়গায় যদি না থাকলো, তার জীবিকা তার তো পরের অংশ, তো থাকার কোনো জায়গা নেই। মানুষ যে ডিসপ্লেসড হচ্ছে, মানুষের এই জলবায়ু বৈশ্বিক উষ্ণতার কারণে, আমাদের অ্যাডাপ্টিবিলিটি না থাকার কারণে আমরা যে স্থানান্তর হচ্ছি, নগর অভিমুখীনতা বাড়ছে, সেই জায়গায় কিন্তু না আছে গবেষণা, না আছে প্রকৃত অর্থে পেশাজীবীদের অংশগ্রহণে সেইখানে কোনো কন্ট্রিবিউট করা। এখন পর্যন্ত হাউজিংয়ে কী এফোর্ট সরকার নিয়েছে নগর দরিদ্রদের ব্যাপারে আদ্যবধি একটিও ভাষান্তেকের প্রকল্পটি যেটা ব্যর্থ হয়েছে, মুক্ত হয়ে পড়েছে, একটি প্রকল্প নাই গত 25 বছরে। এবং এর পুরো কার্যক্রম হচ্ছে এই সরকার মনে করে যে এরা এক্সিস্ট করে না এবং এরা ঘরে ফিরে যাক। আর ঘরে ফিরে যাওয়ার জন্যে যে উদ্যোগের কথা বলছেন তাতে করে নতুন মানুষ হয়তো ঘরে ফিরে যাবে না, কিন্তু আরও নতুন নতুন ডিসপ্লেসমেন্ট এই নগর অভিমুখী হবে। 50% মানুষ যদি 40-এ নগর অভিমুখী হয়েই যায়, তবে এই বিষয়কে জোর না দিলে ক্লাইমেট অ্যাকশন আমাদের হবে না। এবং আমি সে কারণে মনে করছি এই জায়গায় তথ্যকে গুরুত্ব দিতে হবে। এই যে কাউকে পেছনে ফেলে এগোবো না বলে আমরা একটা বড় আত্মতুষ্টিতে, আত্মশ্লাঘায় ভুগছি। আসলে রিকগনাইজই যদি না করেন কাকে পেছনে ফেললেন না, কারণ সে তো আপনার হিসাবের মধ্যেই নাই। বাসস্থানজনিত জায়গায় 44% সরকার হিসাবের মধ্যেই নাই, তাহলে আপনি কাউকে আসলে পেছনে ফেলছেন না, কারণ সে তো আপনার কাগজে কেতাবের মধ্যে নাই। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের দায়, আমাদের উন্নয়নের নামে এই নগরগুলোতেই, ধরেন একটা ভালনারেবলিটির কথা বলি যেটার আরবান রেজিলিয়েন্সের অন্যতম, জলজট। এই নগরীতে একই রকম বৃষ্টিপাত যদি হতো, যদিও নগরীতে এখন হঠাৎ করে অনেক বৃষ্টিপাত হয়, আর লাগাতার যে সারা বর্ষা জুড়ে অ্যাক্রস দ্য টেবিল যে বৃষ্টি হতো সেটা কিন্তু হচ্ছে না, একবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এটি একটি। কিন্তু তার সঙ্গে আমরা কি করেছি, আমাদের একটু খেয়াল করলে বুঝবেন, বৃষ্টি সবসময় হতো 80 মিলিমিটার ভারী বৃষ্টি, কিন্তু 80 মিলিমিটারের মধ্যে 60% মাটির মধ্যে ভিতরে ঢুকে যেত, তার মানে অ্যাকুইফারে চলে যেত। সেই 60% এখন বাড়তে বাড়তে কমতে কমতে এখন সেটা 30% নেমেছে। তার মানে আমার 40% রান অফ ওয়াটার হওয়ার কথা, রান অফ ওয়াটার এখন 40 থেকে 70 বেড়েছে। তার মানে একই 80 মিলিমিটার বৃষ্টি যদি হয়, নগরী কিন্তু প্রকম্পিত। কারণ নগরীর যে ড্রেনেজ ব্যবস্থা, তার যে খাল, তার যে জলাধার, যেটা প্রকৃতিগতভাবে ছিল আমাদের পরিকল্পনায় 15-20 বছর ধরে অনেক টাকা বিনিয়োগ করেছি, সেটি ছিল 40% রান অফ ওয়াটার ধারণ করার জন্যে। কিন্তু আপনি যেহেতু নিয়ন্ত্রণ করেননি আপনার উন্নয়ন, আপনি যেহেতু ড্রেন পাকা করার প্রতিযোগিতা নেমেছেন, যার 5 কাঠা জমি আছে তার 90% পাকা, গিয়ে দেখেন যে কোনো বাড়িতে, এর ফলে রান অফ ওয়াটার বেড়ে গেছে। তার মানে আমাদের দায় আছে কি না? ইয়েস, অফকোর্স আমরা কার্বন এমিশন কম করি, এতে আত্মশ্লাঘায় ভোগার কোনো কারণ নেই। তার বিপরীতে আমরা যুঝে যাওয়ার জন্যে, এই অবস্থা থেকে বাঁচার জন্যে আমরা আসলে কি করছি, আমরা ওই পাশ্চাত্যের অর্থনীতির খারাপ অংশটুকু নিয়ে পুরো নগরী পাকা করে ফেলছি, সমস্ত গাছ কেটে ফেলছি, এবং এই প্রকৃতিতে আমরা উছিলাও বের করছি। যেমন ধরেন হঠাৎ করে ঝড়ে গাছ ভেঙে পড়লো ঘাড়ের উপর, অতএব 100 বছর যত গাছ আছে কেটে ফেলো। একবারও ভাবছি না সকল উন্নয়নের নামে ড্রেনেজ এবং ফুটপাথ করার সময় গাছের গোড়াটা আমি কাটছি, সকল ইন্টারনেট কানেকশনের জন্য গাছের ডাল ভেঙে মোচকিয়ে তাকে অসুস্থ করছি, গাছের ডালের মধ্যে সাইনবোর্ড লাগিয়ে লাগিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছি আমার চোখের সামনে, এটা এমন না যে দেখা যায় না।
আমি গাছকে অসুস্থ করছি, তার ডাল ভেঙে পড়বে না তো কী হবে? এই যে উন্নয়নের নামে পাহাড় কেটে তারপরে পাহাড় ধসলে পাহাড় সমান করে ফেলো, ওটা আমাকে বিপদগ্রস্ত করছে, এই অবস্থাটা তৈরি করছে আমরা। আমাদের দায় নাই মানে? দায় যেই জায়গায় রয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ, এই যে সকলকে আত্মীকরণ করা, এই জায়গায় দৃষ্টিগতভাবে এখনও আমরা ভীষণভাবে তথ্য বিভ্রাটে ভুগছি। আরেকটা হচ্ছে এক ধরনের আত্মশ্লাঘায় বোঝার জন্যে সকলে মিলেই এদেরকে না দেখার, অর্থাৎ দে ডোন্ট এক্সিস্ট, এরকম একটা সিচুয়েশন তৈরি করছি। আমি প্রকৃতগতভাবে বুঝি, যদি 13-1 বলেন অথবা 13-3 বলেন, আমাদের এই প্রশমন করা অথবা এই অভিযোজন করার ক্ষেত্রে আমাদের উই আর অলমোস্ট এফোর্টলেস। এবং এর কারণ হচ্ছে সামহাউ আমরা 1000 মানুষ না মারা গেলে, 1000 মানুষ হঠাৎ করে ক্লেষ্ট না হলে আমরা তেমন একটা গা করি না। 50 জন মানুষ মারা যাওয়াতে ক্রাইস্টচার্চ যে ঘটনা ঘটিয়েছিল সারা পৃথিবীতে, নেতৃত্ব থেকে শুরু করে সব কিছু মিলে আমাদের কিন্তু ওই এফআর টাওয়ার, যেটাকে আপনার বলেন ফারুক রূপায়ণ টাওয়ার, সেদিন কিন্তু 54 জন মানুষ মারা যায় শুধু আগুন সন্ত্রাসে, এবং সেই সঙ্গে সড়ক। আমরা রিয়েক্ট কতটুকু করলাম? রানা প্লাজার ঘটনার পর যে রিয়েক্ট করেছি, তারপরে ওই রকম 1012 না মারা যাওয়া পর্যন্ত আমরা রিয়েক্ট করছি না। চুরিহাট্টার ঘটনার পরও সেটা ভুলে গিয়েছে, এখন নুসরাত নিয়ে ব্যস্ত, নুসরাত শেষ হলে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবো। আমি মনে করি আমাদের এই যে রিপোর্টগুলো তৈরি হচ্ছে, সেই জায়গায় তথ্য বিভ্রাট, নন ইনক্লুসিভনেস এবং আরবান পার্সপেক্টিভকে ইনক্লুড না করলে আমরা এখনও যে রেড অ্যালার্টের মধ্যে 4 বছর পরে আছি, এই রেড অ্যালার্টে আরও অনেক বছর ধরে থাকবো, এবং 11 বছর 15 বছর যখন শেষ হবে তখন আমরা শূন্যই থাকবো। অনেক অনেক ধন্যবাদ জনাব হাবিব, আপনি যে সমস্ত পয়েন্টসগুলো বলেছেন ওয়েল টেকেন। আমি মনে করি যে আত্মতুষ্টি যে কথাটি বললেন সেটি ঠিকই, আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, একটা জিনিস, আপনি যেটুকু করেছেন সেটুকু বলেন, এটুকু বলার দরকার আছে, কারণ বাইরের লোকেরা জানার দরকার আছে আপনি কি করেছেন। ঠিক আছে, তো আমার মনে হয় যে আমরা পরে চলে যেতে পারি। ডক্টর জি, নেক্সট ডিসকাশনস, ডক্টর লিয়াকত আলী। ধন্যবাদ। আসলে আমি উপস্থাপককে ধন্যবাদ দিতে চাই একটা চমৎকার রিপোর্ট উপস্থাপনের জন্য। আমি জানি যে সময় যদি আর একটু বেশি পাওয়া যেত তাহলে তারা রিপোর্টটা আরও ভালো করতে পারতো। রিপোর্টের মধ্যে অনেক কিছুই আছে, আবার কিছু কিছু জায়গায় গ্যাপ আছে। আমি সংক্ষেপে কয়েকটা জায়গায় একটু তুলে ধরতে চাই। প্রথমে আমি শুরু করতে চাই এইভাবে যে আমরা অ্যাডাপ্টেশন যে করব, অ্যাডাপ্টেশন আমরা করে আসছি, অ্যাডাপ্টেশনের বহু এক্সাম্পল এটার মধ্যেও আছে, আমরা আরও অনেক জানি। কারণ অনেককে যদি এই রিপোর্টের মধ্যে আনা যেত তাহলে আরও বেশি এক্সাম্পল হয়তো এই রিপোর্টটার মধ্যে দেওয়া যেত। তো অ্যাডাপ্টেশন করতে গেলে যে জিনিসটা লোকালি লাগে সেটা হচ্ছে লোকালাইজড, কনটেক্সচুয়ালাইজড ইনফরমেশন। সে ফর এক্সাম্পল, টেম্পারেচার 2 হলে আমার সাতক্ষীরার একটা কোনো প্রত্যন্ত ইউনিয়ন পরিষদে তার ইম্প্যাক্টটা কী হবে ইন টার্মস অফ প্রিটিপেশন, ইন টার্মস অফ ড্রেনেজ, ইন টার্মস অফ টাইডাল সার্জ, সি লেভেল রাইজ। সো এই জিনিসটাতে আমরা দীর্ঘদিন যারা ক্লাইমেট চেঞ্জে কাজ করছি আমরা সরকারের দিকে তাকিয়ে আছি যে আমরা যারা সিএসও তাদের পক্ষে এই লং টার্ম প্রিডিকশনকে লোকালাইজডে নেওয়ার যে ক্ষমতা হয়তো আমাদের নাই। সরকার যদি এই উদ্যোগটা নেয় তাহলে এইটা আরও ভবিষ্যতে যদি অ্যাডাপ্টেশনের কাজ করতে যাই তাহলে খুব ভালো হবে। আজকে সকালে মূল অনুষ্ঠানে আমরা যেটা দেখলাম যে এসডিজি 13-এর ক্লাইমেট অ্যাকশনের যে 8টা ইন্ডিকেটর সবগুলোই রেড। আসলে এটা রেড হওয়ার কারণ হচ্ছে সবগুলো কিন্তু কাজ বাংলাদেশ একা করতে পারবে না, এটা অলরেডি শুরুতেই আলোচক বলেছেন। আমি একটা ছোট্ট বিষয় তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকর্ডিং টু টার্গেট অ্যান্ড ইন্ডিকেটর বলছে যে ক্লাইমেট চেঞ্জের ইস্যুগুলোকে আমার ন্যাশনাল প্ল্যানিং প্রসেসের মধ্যে বিল্ড করতে হবে, পলিসিতে আনতে হবে, স্ট্র্যাটেজিতে আনতে হবে, অ্যাকশন প্ল্যানে আনতে হবে। আমরা ডেল্টা প্ল্যান করলাম, সেখানে সেটা আনলাম, ভবিষ্যতে যে প্ল্যানগুলো করছি সেখানে করব। আমরা যখন গ্লোবাল ক্লাইমেট ফান্ডের জন্য অ্যাপ্লাই করি, আমার সৌভাগ্য হয়েছিল আমাদের ওয়াটার এইডের ইউএনডিপির সাথে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্সের সাথে একটা প্রস্তাব গ্লোবাল ক্লাইমেট ফান্ডের জন্য দেওয়ার জন্য। সেটা দেওয়ার পরে আমরা যেটা দেখলাম, প্রতিবারই কোয়ারি দিয়ে ফেরত আসছে যে এটা তো ডেভেলপমেন্ট প্রজেক্ট, ক্লাইমেট চেঞ্জের লিঙ্ক কোথায়? আপনি আমাকে বলছেন এসডিজির প্ল্যাটফর্ম থেকে যে এটাকে লিঙ্ক করেন টু ইউর ন্যাশনাল পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি, আবার যখন আমি প্রস্তাব দিচ্ছি আমাকে সেপারেট করতে বলছেন। সো আমি এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা এই জিনিসটা একটু চিন্তার মধ্যে রাখেন, তা না হলে আমরা কিন্তু যে কারণে যার কাছ থেকে যা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। সব এইটাই হবে আমাদের অ্যাডভোকেসি ইনফ্লুয়েন্সিংয়ের জায়গা। এই রিপোর্টটার মধ্যে বাজেট ট্র্যাকিংয়ের কথা বলা হয়েছে, সেখানে শুধুমাত্র আমরা কে কোথায় কতটুকু করি, যেমন
অ্যাডভোকেসিতে কতটুক, অ্যাডাপ্টেশনে কতটুক, মিটিগেশনে কতটুক। কিন্তু আমি মনে করি যখন বাজেট ট্র্যাকিং করব, আমি দেখতে চাইবো যে আমার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সটা কোন জায়গায়, স্মল টাউনে কতটুক গেল, আরবানে কি গেল, কারণ ক্লাইমেট চেঞ্জ কিন্তু আরবানকে বাদ দিয়ে কথা বলে না, আরবান সহ। রুরালে তো অবশ্যই, তারপরে হটস্পট যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি সেখানে তো অবশ্যই। এই বাজেট ট্রেকিং যখন আমরা করব, আমরা দেখতে চাইব যে যেইটুকু টাকা আমরা পেয়েছিলাম, আমরা সিএসওরাও সরকারও এটার ইউটিলাইজেশন কতটুকু করতে পেরেছি। কারণ আমরা যখন ওয়াশের বাজেট ট্রেকিং করি সেখানে দেখা যায় প্রতি বছর বাজেট বাড়ছে, কিন্তু সরকারের কাছে যখন আমরা বলি যে আরও বাজেট দাও, তখন বলা হয় কেন দিব, আপনি তো গতবার 100 কোটি দিয়েছিলাম, খরচ করেছেন 90, 10 তো পারেন নাই। সো আমার দেখতে হবে, আমি শুধু বাজেট বরাদ্দের কথাই বলবো না, আমি দেখতে চাই যে এটা ইউটিলাইজেশন হয়েছে এবং প্রপার ইউটিলাইজেশন। ফিডুশিয়ারি আসপেক্টের কারণে আমরা ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে বারবার মার খাই। আমার কাছে আমি জানি সেলিমুল হক সাহেব এখানে আছেন, বিসিসিআরএফ এর টাকা কেন সেকেন্ড ফেজেরটা ফেরত গেল, এই আলোচনা আমি এখানে শুরু করতে চাই না। সবচেয়ে বড় যে জিনিসটা ল্যাকিং আমাদের সিএসওর ক্ষেত্রে এবং সরকারের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রপার মনিটরিং মেকানিজম। আপনি কি করছেন এটা যদি মনিটর না হয় আর সরকারের সাথে যদি কোঅর্ডিনেটেড না হয়, তাহলে সরকার যখন রিপোর্ট করবে, যেমন আপনি যদি এসডিজি, এই যে এখন যে রিসেন্টলি আজকে সকালে বলা হলো যে আমরা এসডিজির রিপোর্ট একটা পেয়েছি, প্রোগ্রেস রিপোর্ট, সেই প্রোগ্রেস রিপোর্ট যদি খুব চুলচেরা বিশ্লেষণ করেন, ঠিক আছে এটার সাথে সিমিলারিটি আছে, কিন্তু চুলচেরা বিশ্লেষণ করলে দেখবেন যে পরিমাণ রিসোর্স আমার দরকার সেই পরিমাণ রিসোর্স ফোরকাস্ট কিন্তু সেখানে করা হয়নি। তো তাই যদি করতে হয় তাহলে আমাদেরকে প্রপার মনিটরিং উইদিন আওয়ার সিএসও অ্যান্ড অলসো উইথ দি গভর্নমেন্ট, এবং তার একটা প্রপার লিঙ্কেজ মেকানিজম তৈরি করতে হবে, সো দ্যাট যেই ডেটা ক্যাপের কথা আমরা বলছি সেটা মিনিমাইজ হবে। আমি আর একটা বিষয়, যেহেতু সময় কম, আমরা যখন অ্যাডভোকেসি করব, এই রিপোর্টের মধ্যে কিন্তু ইনফ্লুয়েন্সিং অ্যাডভোকেসির কথা বলা হয়েছে, কিন্তু আমরা যখন অ্যাডভোকেসি করব তখন আমরা অ্যাডভোকেসিটা শুধুমাত্র সরকারের কাছে ন্যাশনাল লেভেলে নয়, এই ক্লাইমেট চেঞ্জ এজেন্ডার সময় অ্যাডভোকেসিটা আসলে ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের করতে হবে। তো সরকার যদি আমাদেরকে সাথে না নেয় তাহলে তাদের যে আওয়াজ সেটা শক্তিশালী হবে না, সমৃদ্ধ হবে না। সেজন্য আমার পরামর্শ থাকবে, আপনারা এটা করেন না এই কথা আমি বলছি না, আপনারা করেন, কিন্তু আরও বেশি। কারণ আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, আগে যখন কপে যাওয়া হতো তখন দফায় দফায় সিরিজে মিটিং হতো, যে সিএসওরা কি বলছে সেটা কালেক্ট করে নিয়ে একটা পজিশন পেপার তৈরি হতো, তার ভিত্তিতে কপে পার্টিসিপেট করা হতো। কিন্তু ইদানিং কেন জানি আস্তে আস্তে এই জিনিসগুলো ইরোড হয়ে যাচ্ছে। সো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই জায়গাটায় আর একটু জোর দিলে আমাদের এই ভবিষ্যৎটা ভালো হবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ অর্গানাইজারদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। আমার নাম সেলিমুল হক, আমি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক, এবং আমরা অ্যাকশন এডের সাথে এই SDG 13-এর কো অ্যাঙ্কার্স হিসেবে কাজ করছি। এইখানে আগেই উল্লেখ করা হয়েছে যে এটা একটা হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, হোল অফ গভর্নমেন্ট, তার সাথে হোল অফ সোসাইটি, NGO, CSOs, প্রাইভেট সেক্টর উল্লেখ করা হয়েছে। তো আমি রিপ্রেজেন্ট করি আর একটা গোষ্ঠী, সেটা হচ্ছে এডুকেশন এস্টাবলিশমেন্টস, অ্যাকাডেমিয়া, রিসার্চার্স, এবং বাংলাদেশে এটা যথেষ্ট আছে। উই হ্যাভ মোর দ্যান 100 ইউনিভার্সিটিস in this country. They vary in quality, but they have a lot of some capacities to be deployed. And in that sector, we are trying to increase our capacity to be better coordinated. And we have created a platform called Gobeshona. Gobeshona is a Bangla word for research, where we now have 60 institutions, mostly universities in the private and public sector, but also research organizations, both within Bangladesh and outside, who have come together in this platform to share knowledge and information on what we are doing on climate change. We have a monthly seminar. We have a website with well over 2,500 publications in a searchable database, which we keep adding to every day. And we do a major international conference every January. We've been doing this for the last 5 years. The next one will be in January 2020, where we are going to make this into an international global event. And we are hoping that the Prime Minister will grace us as the chief guest and invite dignitaries from abroad to come. And one of the things that we have in the Gobeshona program is a subgroup working on SDG 13 in particular, because this is the climate change SDG. This is led by the University of Liberal Arts Bangladesh, ULAB, and they are very active, in particular in the area of knowledge generation, education, capacity building. And I would like to
invite the government of Bangladesh through Dr. Nurul Qadir and the Ministry of Environment to join us in next year's conference to put together a session on the SDG 13 and particularly on monitoring and evaluating the results, as previous discussants have said. This is something that we don't do effectively, but we, the research community, can contribute to, together with the government, so that in future, as we track our progress from now to 2030, we have good data to do it on, and we can measure our progress, particularly on the capacity building and resilience formation, which is one of the key elements in the SDG 13. Thank you. অনেক ধন্যবাদ। আমাদের সময় এত কম, আমার সবসময় দুঃখ লাগে যে এত রিচ ডিসকাশন আমরা একদম স্কুইজ করে করে ছোট করছি। আমি আইল গো ইমিডিয়েটলি টু দ্য ফ্লোর। দ্য ফ্লোর ইজ ওপেন। আপনারা প্লিজ হাত তুলে আপনাদের মতামত বলেন। আচ্ছা, আমি একদম পিছনে চলে যাই। একদম, জি আপনি বলেন যে হাত প্লিজ তাড়াতাড়ি ওনার হাতে মাইক দেন। কে, হু ইজ রেসপন্সিবল? আপনি আপনার পরিচয় দিয়ে একদম 2 মিনিট, ভেরি পিন পয়েন্টেড, স্পেসিফিক। আসসালামু আলাইকুম, আমার নাম শাকিলুর রহমান, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার থিসিসের টপিক ছিল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং। আমি থিসিস করেছি হচ্ছে লাইটিনিং নিয়ে, বজ্রপাত নিয়ে। তো বজ্রপাতে আমার একটা ক্যালকুলেশন আসলো যে তাল গাছ থাকে, তো তাল গাছ থাকলে আপনার লাইটিংটা কম হয়, মানে মানুষের উপর ইফেক্টটা কম হয়। তবে এরকম একটা ইফেক্ট আছে যে নিম গাছ যদি থাকে, তো নিম গাছ থাকলে আপনার একটা নিম গাছ 10টা এয়ার কোয়ারের সমান কাজ করে। কিন্তু এখন আমরা ঢাকাতে দেখতে পাচ্ছি যে যেখানে 25% গাছ থাকার কথা, সেখানে বিভিন্ন বেসরকারি রিপোর্ট দেখা যায় যে, হ্যাঁ স্যার ম্যাম, আমার কথাটা হচ্ছে যে এই যে ঢাকাতে দুটো বড় প্রজেক্ট হচ্ছে, একটা হচ্ছে মেসির র্যাপিড ট্রানজিট আর একটা হচ্ছে ওয়াসা প্রজেক্ট আফতাবনগরে। তো যদি ওয়াসা যদি বাহবা নিবে সরকারের কাছে যে আমরা একটা বড় প্রজেক্ট করলাম, তারপর সরকার তখন বাহবা নিবে জনগণের কাছে যে আমরা একটা বড় প্রজেক্ট করলাম দেশের জন্য, কিন্তু এই যে গাছগুলো কাটা হলো, তো এর সাইড ইফেক্টটা আমরা কীভাবে বাহবা নিতে পারি? থ্যাংক ইউ। আমি খুব চট করে, আমি কোনো ভূমিকা করছি না, আমি যেহেতু এসডিজির উপরে কাজ করি সেজন্যই বলছি। আমি ইকবাল ভাইয়ের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, কারণ হ্যাবিটেটের যে বিষয়টা সেটা হচ্ছে যে হাউজিং যদি না থাকে আসলেও দরিদ্র জনগোষ্ঠী কি করে বাঁচবে। আমি রিসেন্টলি এই যে সাতক্ষীরার কথা আসলো, সাতক্ষীরা আমি 4টা কোস্টাল এরিয়া ঘুরলাম, সেখানে দেখে আসলাম যে তারা ভূমিহীন, যারা নদীর পাশে থাকে তাদের কোনো বাসস্থান নাই এবং খুবই খারাপ অবস্থায় 15-16 বছর ধরে আছে, কিন্তু সরকারও তাদের দিকে কিছু করছে না। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জের কথা বলছি আমরা, যে ঝড় আসলে তারা কোথায় থাকবে বা তাদের ঘরবাড়ি উড়িয়ে চলে যায় এবং সেটার জন্য কোনো আমাদের সাস্টেনেবিলিটির কোনো ব্যবস্থা নিচ্ছি না। তো এই ব্যাপারে এই এত বড় একটা প্ল্যাটফর্মে যদি আমরা এই জিনিসটাই রেজ করি, তাহলে দেখা যাবে যে হয়তো গভর্নমেন্টের কিছুটা টনক নড়তেও পারে। ধন্যবাদ। ধন্যবাদ। আমার নাম খুশি কবির, আমি একজন উন্নয়ন কর্মী। আমি সবাইকে কথা যেটা বলেছে সেদিকে আর যাব না। আমি খালি একটা প্রশ্ন, একটা রেকমেন্ডেশন যেটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে উন্নয়নের নামে অ্যান্ড ফর দ্য গ্রেটার গুড, এটা অরুন্ধতী রয়কে কোট করে যে প্রজেক্টসগুলো নেওয়া হয় সেগুলো টোটালি আমাদের ক্লাইমেট সেটাকে এটার বিপরীত, কন্ট্রাডিক্টরি শুধু না, এটাকে ধ্বংস করা হচ্ছে। তো এই আমাদের একটা প্রাইম মিনিস্টারের অধীনে একটা সিনিয়র সেক্রেটারিও আছেন, সব এগুলো দেখার কথা। আমার মনে হয় সমন্বয়ের এত অভাব যে আমাদেরকে আরও বেশি ডুবাবে। এই বিষয়টা স্পষ্ট করে না দেখলে এ দেশটা এই এতগুলো টাকা খরচ করে কোনো লাভ নেই। ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে মাসুম বিল্লাহ ভুইয়া কাজ করছি ইনস্টিটিউট অফ ওয়েলবিংয়ে। এসডিজির অন্যতম গোলগুলো হলো যে ক্ষুধা দরিদ্র মুক্ত, কিংবা হলো যে যেটা হলো সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু যদি ক্লাইমেট চেঞ্জ হয়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে কিনা? আমরা গভর্নমেন্ট বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো চাচ্ছে ক্ষতিপূরণ। মানব অস্তিত্ব যদি না থাকে, বাংলাদেশের অস্তিত্ব যদি না থাকে, তাহলে ক্ষতিপূরণের টাকা ভোগ করবে টাকে?
আর স্যার একটা কথার প্রশ্ন উত্তর দিয়েছেন ব্যক্তি পর্যায়ে আমি কি করছি, আমি ব্যক্তি পর্যায়ে নিজে 2000-এর উপর গাছ লাগিয়েছি, সেটা নিজের জায়গাতে। আর যেটা হলো আমার ইনস্টিটিউট অফ ওয়েলবিং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও 1000-এর মতো স্টুডেন্টকে এগুলো যে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, ইউনিভার্সিটি অফ সোশ্যাল সায়েন্স ভোপাল কিংবা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে মোটিভেশনের জন্য। কারণ আমি কি করতে পারি, আমি যারা কার্বন নিঃসরণ করছে তাদেরকে জানান দেবো যে আপনার ঘরে আগুন লাগাচ্ছেন সেটা ধোঁয়াতে আমিও এফেক্টেড, অতএব আপনি বন্ধ করেন, আমি ক্ষতিপূরণের টাকায় বিশ্বাসী নই। ধন্যবাদ। জি আপা, ছোট্ট করে বলছি, লামিয়া যে রিপোর্টটা প্রেজেন্ট করেছে এক্সিলেন্ট রিপোর্ট, কিন্তু এইটার ভাষা আমরা সাধারণ মানুষ বুঝি না। দিস রিপোর্ট ইজ ওকে টু বি সাবমিটেড এট দি ইউএন হেডকোয়ার্টার। ইকবাল হাবিব ভাই যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন তার থেকেও আরও সহজ ল্যাঙ্গুয়েজে আমাদেরকে বলতে হবে যে অ্যাডাপ্টেশনের জন্য কি দরকার, মিটিগেশনের জন্য কি দরকার, হোয়াট শুড উই হ্যাভ টু ডু। এখানে ডক্টর সলিমুল হক আছেন, আরও যারা বিশেষজ্ঞ আছেন, আমাদের ল্যাঙ্গুয়েজে যদি আমাদেরকে বলেন আমরা তখন সেটা অ্যাডপ্ট করতে পারবো। আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বুঝি না। থ্যাংক ইউ। বলবো একটু? আচ্ছা, আমার একটা ছোট্ট ইস্যু, সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করছি এখন, ওই যে ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেন্টসদের জন্য যে কথাটা বলা হলো, সেটা হচ্ছে রাজশাহী, খুলনা অ্যান্ড মোংলাতে। সেখানে আমরা দেখলাম যে ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেন্টসদের মধ্যে ডিফারেন্ট নেচার আছে। একটা দেখলাম যে সেখানে আপনার ওই যে বরেন্দ্র ভূমি আছে, সেখানে যে ট্রাইবসরা যে চাষ করতো তারা এখন করতে পারছে না, বিকজ পানি খুব অনেক নিচে চলে যাচ্ছে, মানে ড্রাউট হয়েছে অনেক বেশি। ইন্টারেস্টিংলি আরেকটা দেখলাম মংলাতে, সেখানে হচ্ছে এই ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেন্টস ছেলে যেগুলো পুরুষ আর কি, তারা ডেইলি বেসিস, তারা আপনার মান্থলি বেসিসে কাজ করতে চায় না, তারা ডেইলি বেসিসে কাজ করতে ইন্টারেস্টেড, বিকজ তারা মনে করে যে যেই কাজটুকু করলাম, কার্ড পুলিং বা কিছু একটা করলাম, সাথে সাথে টাকাটা পেয়ে নিজে হাতে চলে আসলাম। সো সেই কারণে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলোতে মহিলারা বেশি মান্থলি বেসড কাজে তারা এনগেজড হচ্ছে। তো এইখানে যেটা আমরা চেষ্টা করেছিলাম যে এই ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেন্টসদেরকে এই সিটিগুলোতে বেশি করে ওয়ার্কিং অপরচুনিটি তৈরি করে তাদেরকে কি করে এনগেজ করা যায় কিনা। সো এই সমস্যাগুলো তো এইখানে আমি একটা জিনিস যেই কারণে এই কনটেক্সটটা তুললাম আমি, সেটা হচ্ছে যে বেসিক ইনফরমেশনের জন্য আমরা খুব বারবার বলছি বিভিন্ন জায়গায়, গভর্নমেন্ট কি প্রাইভেট সেক্টর থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা কোলেক্ট করছি বা কালেক্ট করছি সেগুলোকে রিকগনাইজ করবে কিনা, বিকজ হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু বিলিভ করে অন দি স্ট্যাটিস্টিক্স প্রোভাইডেড বাই ওনলি বিবিএস, সো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। সো এইটা হচ্ছে আমার একটা আর কি পয়েন্টস। সবাইকে নমস্কার, আমি ফাল্গুনী ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ফোরাম নারী নেটওয়ার্ক আর কাপেং ফাউন্ডেশন থেকে বলছি। আমি খুব আপনাদের মতো তাত্ত্বিক নই, আমি সালিমুল হক স্যারের নিয়মিত পাঠক, ডেলি স্টারে উনি নিয়মিত কলাম লিখেন, সেই ওনার নাম দেখে এখানে আসা। আমি ঋদ্ধ হয়েছি, এখানে অনেকজনকে আমি পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি এখানে যে স্লাইড দেখলাম সেখানে দিন শেষে 2030-এ যদি আমরা রিপোর্ট বের করি সেখানে আদিবাসীদের অবস্থান কোথায় হবে, এই প্রশ্নটাই আমি রাখতে চাচ্ছি। কারণ এখানে আমি প্রান্তিক জনগোষ্ঠীর কোনো কথাই আমি দেখি নাই। আর এখানে হচ্ছে অ্যাসোসিয়েট অর্গানাইজেশন যারা আছেন তাদের কাজ মূলত সমতলের দিকে, সেখানে পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের আদিবাসীদের অবস্থান কোথায় হবে সেই জায়গাটুকুই আমি জানতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেলোয়ার হোসেন রবিন। সালিমুল হক স্যারের কাছে প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কোন অঞ্চলে কী ধরনের ক্ষতি হতে পারে এবং ওই অঞ্চলে ক্ষতি কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে কি মানে কোনো ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে কি বাংলাদেশ সরকারের? আরেকটা প্রশ্ন হচ্ছে, দেখা গেছে জলবায়ু পরিবর্তনের ফলে যে তৃণমূলের ক্ষতি হবে, তৃণমূলের কোনো মতামত নেওয়া হয় না, শুধু ওই যে ঢাকা কেন্দ্রিক সকল গবেষণা রিপোর্ট তৈরি হয়। আচ্ছা, আমি খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে যে এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে আন্দোলনের সূত্রপাত, সেই থেকেই আমি আছি। আমি ইউনিভার্সিটিতেও পড়েছি, 85 সাল থেকেই এই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানি। কিন্তু আমার যেটা মনে হয় আমাদের দেশে যেটা হচ্ছে সেটার অ্যাডাপ্টেশনের মানে হচ্ছে নদীর পানিতে অথবা জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া। কারণ আমি তো সাথে সাথে আছি, অ্যাডাপ্ট করছি, মানে আমার জীবনটা আছে কি নাই, কোয়ালিটি অফ লাইফ ইজ নট দ্য ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যদি ক্লাইমেট চেঞ্জকেই বুঝতাম তাহলে আমরা আমাদের উপকূল অঞ্চলটাকে গুরুত্ব দিতাম, সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এবং আমরা
দূরবর্তী যে ফল বা কুফল বা সুফল সেটাকে নিয়ে আমরা বেশি মাতামাতি করি ডিউ টু আওয়ার ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট অথবা গ্রুপগত। যেমন ধরেন নরসিংদীতে একটা পৌরসভা করতে হবে, ঢাকাতে একটা ফুটওভার ব্রিজ করতে হবে, এটা ক্লাইমেট চেঞ্জের কোন ইফেক্ট? হয়তো হ্যাঁ ইফেক্ট অমুক তমুক হইতে করে 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 দেখা যাবে যে আমাদের আদি যেমন মানে সম্পর্কের যে ডালাপালা বিস্তার হয় সেরকমভাবে আমি একটা কারণ দাঁড় করাতে পারবো যে এখানে এটা এই কারণে দরকার। তো আমরা এই যে দূরবর্তী এবং খুবই কাছের যে ইফেক্টগুলো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য তেমন কিছু চিন্তা করছি না। আমাদের গবেষকরা অনেক চিন্তা করেন যে বাজেটে কতটুকু ক্লাইমেট চেঞ্জের জন্য হয়েছে বা এই অর্থ কতটুকু ক্লাইমেট চেঞ্জকে তা অ্যাড্রেস করছে এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত। কিন্তু বিজ্ঞান ভিত্তিক যে আমার একটা দৃশ্যমান পরিকল্পনা সেটা কিন্তু আমরা দেখছি না। কতগুলি সাইক্লোন সেন্টার হইলো, স্যালিনিটি ইন্ট্রুশন আমরা কতটুকু কমাতে পারলাম, রিহ্যাবিলিটেশন কতটুকু করব, মাইগ্রেশনের বিষয়গুলো কিভাবে দেখব, এগুলো কিন্তু আসছে না। খালি টেকনিক্যাল শব্দের মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি। এটা না কাটিয়ে আমরা মনে করি যে প্রকৃত অর্থেই আমরা আরেকটু দেশপ্রেমিক হই। ধন্যবাদ। হ্যালো, জি আমার কোয়েশ্চেন একটু ডিফারেন্ট। আমার নাম ওহি। জি আমার প্রশ্নটা হলো এখানে সব মানে আমাদের পপুলেশনের একটা বড় অংশ ইয়ুথ নিয়ে কেউ কথা বলে না, সব ঘুরে ফিরে আমাদের দাদাদের নানাদের ওনাদের নিয়ে কথা, আমাদের নিয়ে কেন কথা হচ্ছে না? এত বড় একটা পপুলেশন আমরা, ভবিষ্যৎ কিন্তু আমরা থাকবো, আপনারা থাকবেন না, তা আমাদের নিয়ে কেন কথা নাই? ঠিক আছে, সো আমি ডিরেক্টলি কোয়েশ্চেনটা আমাদের সচিব মহোদয়, ইয়ুথকে কিভাবে ইনভলভ করা যায় ক্লাইমেট অ্যাকশনের জন্য? ইয়ুথদেরকে ইনফর্ম করা অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, রাইট? ইনভলভ, ইনফর্ম না, ইনফর্ম আমরা অলরেডি হয়ে গেছি, এখন ইনভলভ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, না এই সাইডে আরেকটু নেই, একদম লাস্ট লাইনে আপনি দাঁড়িয়ে পড়েন, ওনাকে দেন। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, আমি ইউল্যাব থেকে এসেছি, স্টুডেন্ট বর্তমানে সাংবাদিকতার। তো আমার যে কনসার্নটা সেটা হলো আপনার ক্লাইমেট মাইগ্রেন্টদেরকে নিয়ে, যেরকম স্যার বললেন কিছুক্ষণ আগে। তো এই ক্লাইমেট মাইগ্রেন্ট আসলে হচ্ছে কি, আপনার বিভিন্ন রকমের মাইগ্রেশন হচ্ছে আপনার এই ক্লাইমেট চেঞ্জের কারণে। তারা দেখা যাচ্ছে তাদের ঘর বাড়ি জমি সব কিছু হারিয়ে তারা অনেকে দেখা যাচ্ছে ঢাকায় চলে আসছে, আবার অনেকে আছে এমন কেস আমরা দেখেছি তারা বিদেশে চলে যাচ্ছে মিডল ইস্টে কাজ করতে। তো যারা মিডল ইস্টে যাচ্ছে তারা তো বিভিন্নভাবে টর্চার্ড হয়ে ফেরত আসছে, মানে তাদের পুরো লাইফটা শেষ। আর যারা ঢাকায় আসছে তারা দেখা যাচ্ছে গার্মেন্টস সেক্টরে ঢুকছে ম্যাক্সিমাম কাজ করার জন্য। তো গার্মেন্টস সেক্টরে ঢুকে তারা সেখানে গিয়ে আবার একটা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ছে। আমরা রানা প্লাজা ধসের সময় ওখানে বেশ কয়েকজন এরকম ক্লাইমেট মাইগ্রেশনের সন্ধান পেয়েছে, আল জাজিরা একটা ডকুমেন্টারি ছিল আসতো। তো আমার কথা হলো এই যে ক্লাইমেট মাইগ্রেন্টরা, তাদেরকে আসলে গোল 13 কোনোভাবে অ্যাকনলেজ করছে কিনা? কারণ আমরা যদি তাদেরকে অ্যাকনলেজ করি তখন আমরা একটা সলিউশনে আসতে পারবো। আর আরেকটা ব্যাপার যেটা যে আচ্ছা এইটুকুই, আর পরের টপিকে যাবো না। থ্যাংক ইউ। এইদিকে একদম ওনার সামনে একজন আছেন, সামনে আপনি দাঁড়িয়ে পড়বেন, না হলে তো জি বাস, তারপরে এদিকে আসবো। বলে আমি মোহাম্মদ আব্দুর রহমান, আমি কাজ করি একটা ড্যানিশ অর্গানাইজেশন নাম ডিসিএ। আমার প্রশ্ন হলো সচিব স্যারের কাছে এবং ক্লাইমেট সালিমুল হক স্যার আছেন এই দুইজনের কাছে। সেটা হলো আমরা আসলে বারবার বলছি যে আমরা আসলে ইন্টারন্যাশনাল যে নেগোসিয়েশন এটা মার খাচ্ছি। আমরা আসলে কেন মার খাচ্ছি? সেক্ষেত্রে আমাদের সিভিল সোসাইটি এবং গভর্নমেন্টের কি করণীয়? আচ্ছা, অনেক ধন্যবাদ আপা। আমি অনেক আগে হাত তুলেছিলাম, তারপরও আমি যেহেতু একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে আমার নাম আমিনুল, আমি কোস্ট ট্রাস্টে কাজ করি। আমরা তো সরকার আমাদের ট্রাস্ট ফান্ড নিয়ে বহুত কথা বলি। তো আমার কাছে হলো যে ট্রাস্ট ফান্ডের যে পারফরমেন্স এটা সরকার প্রকাশ করবে কি না, কারণ এটার উপরে আমাদের সিএসও ট্রাস্ট ফান্ডের যে পারফরমেন্স শুরু থেকে এই পর্যন্ত সেটা সরকার প্রকাশ করবে কিনা, এই প্রশ্ন। ধন্যবাদ। এখন একটু এইদিকে আসেন, এই মাঝখানে একজন দাঁড়িয়েছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, আমি আসছি পটুয়াখালী থেকে। আমি পড়াশোনা করছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আসলে 2007 সালে 15 নভেম্বর সিডারে আমি সবচেয়ে বড় ভিকটিম। সেখান থেকে আসলে আমি মনে করি যে লোকাল যারা রুরাল পিপল, তাদেরকে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা বোঝানো উচিত, যে কীভাবে কী করা যায়, যে অ্যাডাপ্টেশন করবে, কীভাবে করবে। তাদেরকে না বুঝতে পারলে ঢাকা বসে শুধু প্রোগ্রাম করলে হবে না। আর তাদেরকে বুঝতে হবে যে লোকাল যে অর্গানাইজেশন আছে, যেমন আমরা
ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, আমরা 100 ইউনিটের সাথে পার্টনারশিপে কাজ করতেছি। এখন যে লোকাল অন্যান্য অর্গানাইজেশন তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে, কারণ তাদেরকে হিউম্যান রিসোর্স থাকে, টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে ন্যাশনাল বা INGO যারা দিতে পারে, ডোনার এজেন্সি, তাহলে তারা ভালোভাবে লোকালে কাজ করতে পারবে। ধন্যবাদ সকলকে। যে দাঁড়িয়েছিল প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আমার নাম কামরুন নাহার। আমি আসছি, আমি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আসছি। আমি একটু বলবো যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হলো যে আমাদের নদী ভরাট বা এখন যে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে যে নদীর পার্শ্ববর্তী যে জায়গাগুলো খালি করতেছে, এটাও কিন্তু একটা ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপার আমি মনে করি। কারণ যারা এই নদী পার্শ্ববর্তী এলাকা দখল করে, মানে জমি দখল করে অনেক নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তারা বসবাস করে, তাদেরকে স্থানান্তর বা অন্যান্য বিকল্প কোনো চিন্তা ভাবনা না রেখে এখন যেই অবস্থানে তাদেরকে চেঞ্জ করা হচ্ছে, তো তারা এখন কোন বিপর্যয়ে আছে, সেটা কি সরকারের কোনো উদ্যোগ আছে কিনা? ধন্যবাদ। আচ্ছা, বাম দিকে জি, আপনি বলেন। আমার নাম মনিরা, আমি 1977 সাল থেকে টাউন প্ল্যানিং এর সঙ্গে জড়িত আর কি, অ্যাক্টিভিস্টও বলতে পারেন। এইখানে যে ডাটার কথাটা, তথ্যের কথাটা বলা হয়েছে, একবার ইকবাল হাবিব ভাই বলছেন, আমি মনে করি যে আমি যেহেতু ঢাকার ডিএমডিপি পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলাম এবং ডিটেল এরিয়া প্ল্যানের সঙ্গেও জড়িত ছিলাম, আমি বলতেছি যে 590 স্কোয়ার মাইল যে ডিএমডিপি এলাকা, সেইখানকার মৌজা প্রতিটি দাগে যে সমস্ত স্ট্রাকচার আছে, যে সমস্ত অবকাঠামো আছে, তার ইউজ, তার কবে বিল্ড আপ হয়েছে এবং কি কে তার মালিকানা, এগুলো সমস্ত তথ্য জিআইএস ফর্মে আছে, হ্যাঁ, এবং মৌজা নকশায় পাওয়া যাবে। সুতরাং এইটা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে তথ্যের অভাব অনেকটা অন্তত আরবান এরিয়াতে দূর হবে। শুধু ঢাকায় না, প্রতিটা আরবান এরিয়াতে যেখানে মাস্টার প্ল্যান হয়েছে সবগুলোতেই এরকম জিএস ডাটা আছে। আমি উদ্যোক্তাদের অনুরোধ জানাবো এই কাজটা, তাইলে এই আরেকটা জিনিস হচ্ছে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন ধরেন মাইক্রো লেভেলে যে ক্লাইমেট ডাটা, হ্যাঁ, যেরকম আমার জানা মতে বিডাব্লিউডি, হ্যাঁ, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তাদের যে প্রজেক্ট এলাকা আছে সেইখানে কিন্তু এই ইনফরমেশান আছে। ইউনিভার্সিটিগুলা তার নিজস্ব উদ্যোগে তারা সেই সমস্ত কালেকশন করে। সুতরাং আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা যদি মাইক্রো লেভেলে সংগ্রহ করতে পারি, এটা একটা বিরাট হবে এবং সেইটা আবার মনিটরিংও করতে পারবো। আর একটা কথা বলবো, এখানে সবাই ইয়ত বলছেন, আমি একজন বুড়া মানুষ হিসাবে বলতে চাই যে আমাদের শুধু শিক্ষিত না, যারা ধরেন আমার যে কৃষক ভাই, শ্রমিক ভাই আছে, তারাও কিন্তু যখন বয়স হয়ে গেছে ওইভাবে তারা আর ওই তথাকথিত ইকোনমিক অ্যাক্টিভিটিতে নাই। তাইলে এই বুড়া মানুষদেরকে আপনারা ক্লাইমেট চেঞ্জে কাজ লাগান, কিভাবে যার যার প্রফেশনাল বা যার যার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে, জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগাইয়া বয়স ওই যে যারা ধরেন মানে সরকারের পাশাপাশি আমরা লোকাল লেভেলে কিছু করতে পারবো কিনা। এবং উদ্যোক্তাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, এইখানে কি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা প্ল্যান করতে চাইতেছি, হ্যাঁ, ডিস্ট্রিক্ট লেভেলের কোনো নির্বাচিত প্রতিনিধি বা লোকাল লেভেলের কোনো নির্বাচিত প্রতিনিধি আছেন কিনা? কারণ তাদের পক্ষেই সম্ভব সেই জায়গায় যারা মাইগ্রেট রিফিউজি, ক্লাইমেট রিফিউজি হয়ে ঢাকার বস্তিতে এসে বসবাস করতেছেন, তাদের সাথে তাদের যোগাযোগটা সম্ভব হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাবাবা হক। জি, আমি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে বলছিলাম। আমি ডেটা নিয়ে বলছিলাম আর বলতে চাচ্ছিলাম যে অ্যাডাপ্টেশন প্রজেক্টস কিন্তু অনেক হয়, কিন্তু আমাদের একটা যদি ম্যাপ থাকতো যে কোন কোন এলাকায় কী কী অ্যাডাপ্টেশন প্রজেক্টস অলরেডি এক্সিস্ট করে, যাতে আমরা যখন প্রপোজালটা সাবমিট করি ওই জায়গায় ওই প্রজেক্টটা যাতে আর না করি। এরকম আমাদের অ্যাডাপ্টেশন ট্র্যাকিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন, যাতে আমরা রিপিটেশনটা না হতে হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কোশ্চেনটা হলো, আমি মোহাম্মদ রাকিব হাসান। আমার কোশ্চেনটা হলো, বর্তমান সরকার 2041 মধ্যে তারা দেশকে উন্নত করেই ছাড়বে, কিন্তু আমার কোশ্চেনটা হলো এই উন্নয়নটা কি আসলে পরিবেশকে সঙ্গে নিয়ে না পরিবেশকে ধ্বংস করে? আচ্ছা, আমাদের যেটা দেখা গেছিল 2007 সালে সিডরের যে ক্ষতি হয়েছে, এরপর ওখানে ফসল উৎপাদন অনেক কমে গেছে
এখন ওইখানে কি আমরা ইয়া করতে পারি না, আর্টিকেলি এক্সপেনশনের মাধ্যমে ওখানে বিল্ডিং তৈরি করে এখানে হাইড্রোফনিক অ্যাকোয়াফনিক এগুলোর মাধ্যমে চাষাবাদ করলে আমার মনে হয় এখানে অনেক বেশি বেটার হবে। আর এখানে যারা থাকবে তাদের জন্য যে একটা ওয়ার্ক প্লেস তৈরি হবে এখানে। আর হলো গভর্নমেন্টের যে একটা সেফ ফুড দেওয়ার প্রজেক্ট আসতেছে, এগুলোতেও গভর্নমেন্ট ভালো হেল্প পাবে এখানে। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমার যে ছোট্ট একটা বিষয়, আমি মোহাম্মদ আলমগীর কবির, মানে অনেক কনভারসেশন হচ্ছিল কিন্তু একটা কনভারসেশন পিছনে পড়ে যাচ্ছে। ইউনিসেফের একটা ডাটা বলছে বাংলাদেশে 1,93,00,000-এরও বেশি শিশু যারা আছে জলবায়ুর পরিবর্তনের ফলে তারা হলো ঝুঁকিতে আছে। তো আমার কাছে মনে হচ্ছিল বিশেষ করে যদি আমরা দক্ষিণাঞ্চল দেখি, সেই দক্ষিণাঞ্চলে লবণাক্ত পানি বা বিভিন্ন রকম সমস্যা হলে যারা কৃষিকাজে নিয়োজিত আছে তারা ঢাকাতে বা বিভিন্ন জায়গায় শিফট হয়ে যাচ্ছে। তো 1,93,00,000 যে শিশুরা যারা ঝুঁকিতে আছে তাদেরকে নিয়ে কি ভাবছেন? মাননীয় সচিবের কাছে আমার এই প্রশ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি হচ্ছে আরিফুল ইসলাম, আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছি। আমরা জেআরসি স্যারের সাথে ডক্টর জামিলুর রাজা চৌধুরী স্যারের সাথে আমরা একটা প্রোগ্রাম করছিলাম, সেটা ছিল হচ্ছে রিচার্জ একুয়েফার। তো এখানে আমরা দেখছিলাম যে আমাদের মানে বিগত ইয়ারগুলোতে আমাদের যখন রেইনফল হওয়ার পরে এটা প্রায় 70 থেকে 80% পর্যন্ত প্রিসিপিটেশন হয়ে যেত, এবং এইটা বর্তমানে আমাদের এটা 30 থেকে 40-তে আছে, এবং ওইখানেও মানে অনেক ঝুঁকিতে আছে, এটা প্রিসিপিটেশন হয় না, যার কারণে এটা রেইনফলটা আমাদের রান অফের মাধ্যমে আমাদের নদীতে তারপরে ওইটা বঙ্গোপসাগরে চলে যায়। তাহলে আমাদের টোটাল যেই ক্যাচমেন্ট এরিয়া আমাদের বর্তমান যে 38 ডিগ্রি 39 ডিগ্রি 40 ডিগ্রি যে টেম্পারেচার হচ্ছে, ওইটার কিন্তু যে ইফেক্টটা এটা আমরা যারা গরিব মানুষ বা মধ্যবিত্ত তারা এই ইফেক্টটা ভোগ করতেছি। এখানে যারা মানে এই মানে ইয়াগুলা হ্যান্ড ওভার করে, মানে আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের অনেক রিচার্জ থাকা সত্ত্বেও আমরা এগুলা বাস্তবায়ন করতে পারতেছি না। আর যাদের মাধ্যমে বাস্তবায়ন হবে তারা ওই ইফেক্টটা ভোগ করতেছে না, কারণ তারা সবসময় এসির ভিতরেই থাকতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বর্তমানে যে এসির যে এয়ার কন্ডিশন, এটা থেকেও আমাদের পরিবেশের উপরে অনেক বড় একটা ইফেক্ট আসতেছে। সো আমরা যদি এই জিনিসগুলো যদি এগুলো কিন্তু আমরাই তৈরি করছি, এবং আমি নিজেও আজকে এটার আমি বুঝে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ মেড ইউর পয়েন্ট। আই এম সরি, আমি সবাইকে বাদ দিয়ে ওনার একজনকে প্রমিস করেছিলাম, আপনি দাঁড়ান। আমি জানি অনেকে আমার উপরে রাগ, এটা আমি একেবারে কোস্টাল থেকে এসেছি, বরগুনা থেকে। আমার নাম ডিউক, আমি জাগোনারি নামে একটা এনজিওতে কাজ করছি। আমি একটা বিষয় একটু উল্লেখ করবো, যেটা হচ্ছে নারী স্বাস্থ্যটা কিন্তু এখানে একটু মিসিং মনে হয়েছে, যে আমার ওই অঞ্চলের নারীরা কিন্তু নারী স্বাস্থ্যটা নিয়ে একটু কথা বলা দরকার। আরেকটা হচ্ছে রিসার্চ বেস কথা বলেছেন স্যার। আমার ওইখানে যেমন লোকাল যে ইউনিভার্সিটিগুলো আছে বা কলেজগুলো আছে সেখানে কিন্তু এই রিসার্চ বেসটা ইন্ট্রোডিউস করা যায় এবং সেটা এলাকাভিত্তিক করা যায়। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার এখানে একজন সংসদ সদস্য এসছেন রোমা দত্ত, ওনাকে একটু 2 মিনিটে কিছু বলতে বলছি, প্লিজ। ধন্যবাদ। আমার যে জায়গাটা প্রশ্নগুলো দেখলাম যে ফিরেই এসছে, তো আমার এই ক্লাইমেট রেফিউজির উপরে আমার অনেক প্রশ্নটা আছে, এবং সমস্যাটা কিভাবে আমরা মোকাবেলা করব সরকার এবং বেসরকারিভাবে। কারণ ক্লাইমেট রেফিউজিরা এই আরবান পপুলেশনে এসে আরবান রিফিউজিজ হয়ে এবং এদের যে জীবনযাপন, তাদের এখানে আমরা গভর্নমেন্ট এবং এনজিওদের কনসেন্ট্রেশনটা খুবই সীমিত। তো এই জায়গাটাই আমার কাছে মনে হচ্ছে যে ওনাদেরকে যে তাদের রিহ্যাবিলিটেশনটা যেন এই মাইগ্রেশনটা না হয়, মানে মাইগ্রেশন হবেই কিন্তু সেটা কিভাবে কমিয়ে আনা যায় সেটাই আমার মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ আমাদের। এই জায়গাটাই আমি মনে করি যে এটা প্রত্যেকে আমাদের এই জায়গাটাকে কনসেন্ট্রেশন দেওয়া এবং এটার উপরে কাজ করা। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ। এখানে কে হাত তুলেছিল? হ্যাঁ, দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, আমি ধন্যবাদ। আমি সঞ্জিদা খান রিপা, আমি ALRD থেকে এসেছি, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট।
আমরা আমরা ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে একটা গবেষণায় আমরা দেখেছি যে যারা মাইগ্রেটেড হচ্ছেন, শহরে এসছেন, যে দেখা যাচ্ছে তারা ঢাকা অথবা অন্যান্য শহরগুলোতে চলে যাচ্ছেন, কিন্তু এই মানুষগুলো যখন তার এলাকায় ছিলেন তখন যে সোশ্যাল সেফটি নেটের যে আন্ডারে ছিলেন সেখান থেকে যে সেবাটা পেতেন, মাইগ্রেটেড হওয়ার পর সে কিন্তু আর কাউন্টেড হচ্ছে না, তার ডেটাটা গভর্নমেন্টের কাছে নেই, যার কারণে সে চেঞ্জ হওয়ার পরে তার জায়গাটা সে কিন্তু সেই সেফটি নেটের আন্ডারে আসতে পারছে না। এবং আরেকটা হচ্ছে যে মোহাম্মদপুরে একটা ভোলা বস্তি আছে, সেই ঢাকা উদ্যানের ওখানে সবাই বেশিরভাগই এসছেন এই ক্লাইমেট চেঞ্জের কারণে মাইগ্রেটেড হয়ে, এবং তাদের অনেকেই বাসা বাড়িতে কাজ করে। দেখা যাচ্ছে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি তারা বোরখা পরে ওড়না দিয়ে ঢেকে বাসা বাড়িতে কাজ করতে যাচ্ছে। কিন্তু আমরা এই এসডিজির আলোকেও যদি বলি, আমরা কিন্তু তাদের জন্য কোনো ডিসেন্ট ওয়ার্ক সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পাইনি। তো গভর্নমেন্টের এই জায়গাটা আমরা মনে করছি একটু। কে কাকে বলেছিলাম দাঁড়াতে? কে আপনি? জি ধন্যবাদ। আমি সরাসরি কথাটা বলবো যে এডুকেশনের বিষয় একটা, সেটা হচ্ছে যে একজন মানুষ, একটা স্টুডেন্ট ফুড নিউট্রিশনে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে সে যদি ব্যাংকে ক্যাশে যদি চাকরি করে, সেটা দেশের জন্য কতটা ডেভেলপ ভবিষ্যতে হতে পারে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে কি সমস্যায় পড়তে পারে আমরা, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমাদের কোনো রিসার্চ থাকবে না একটা সময়। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একদম সামনে একজন। আচ্ছা, আমি একজন স্টুডেন্ট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর সময় নাই। তো আমার প্রশ্ন হচ্ছে সচিব মহোদয়ের কাছে, যে হচ্ছে আজকে এখানে বলা হয়েছে যে বাংলাদেশে 100-র মতো ইউনিভার্সিটি রয়েছে, তো যেখানে ইউনিভার্সিটিগুলোতে আসলে কতটুকু রিসার্চ বেসড কাজ হয় এবং হচ্ছে সেই রিসার্চকে যারা করে থাকে তাদের মনিটরিংটা কতটুকু হয়, সেটা আমার প্রশ্ন। যেখানে আমাদের দেশের কোয়ালিটি এডুকেশন নিয়ে প্রশ্ন, তো সেক্ষেত্রে আসলে রিসার্চ কতটুকু হয় এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের মনিটরিং আছে কিনা, এই বিষয়টা আমার জানার ইচ্ছা ছিল সচিব মহোদয়ের কাছ থেকে। অনেক শেষে হাত জোর করে মাপ চাইতে হয়, বিকজ সবাইকে সময় দেওয়া কোনো দিনে সম্ভব হয় না, আমার ইচ্ছা থাকলেও পারি না। সো আর আজকে আমাদের সময় একটু কমে গেছে। ওপেন ডিসকাশন শুড হ্যাভ বিন ফর 1 আওয়ার, এটা আমরা কমিয়ে আমরা কিন্তু তবুও 40 মিনিট করেছি। কয়জন কথা বলেছে? হ্যাঁ, আচ্ছা 20 জন 25 জন কথা বলেছেন। সো এখানে আছে তো অনেকেই, আই এম ভেরি সরি সবাইকে সময় দিতে পারিনি। আমি জাস্ট 3 মিনিট সময় নিব। আমাকে বলা হয়েছে র্যাপ আপ করতে, যেটা আমি মানে এর শেষে করব। আমি জাস্ট 2-1টা কথা বলি। আমাদের প্রেজেন্টেশন সম্পর্কে তেমন কিছু বলার নাই, বিকজ আপনারা প্রেজেন্টেশন দেখেছেন। যেটা হচ্ছে যে সিএসওরা কি কাজ করছে এটা তুলে ধরা হয়েছে। একটা প্রোগ্রাম লেভেলে কাজ করছে, একটা অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা রিসার্চ। সেখানে তারপরে আমাদের যে চ্যালেঞ্জেসগুলো বলা হয়েছে, সেখানে আপনারাও কিন্তু সেই চ্যালেঞ্জেসগুলোর কথা বলেছেন। যেটা আমি একটু ফ্লোর থেকে যেটা এসছে আমাদের, সেটা হলো যে একটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্টস হচ্ছে এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টে পরিপন্থী, এবং সেখানে আমরা কি করতে পারি। ক্লাইমেট যে মাইগ্রেশন হচ্ছে সেখানে আমরা কি করতে পারি, এটা নিয়ে কিন্তু ক্লাইমেট মাইগ্রেন্টস নিয়ে খুব একটা ডিসকাশন কিন্তু আমরা এখনও পাচ্ছি না। তারপরে একজন বলেছেন যে ভাষা যে আমরা ইউজ করব, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করব, এটা তো ক্লাইমেট চেঞ্জ সবচেয়ে বেশি দরিদ্র এবং প্রান্তিক জনগণকে এটা টাচ করছে। সো আমরা যদি খুব হাই লেভেল টেকনিক্যাল কথা বলতে থাকি তারা কিন্তু বুঝবে না। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের মনে রাখা উচিত। ডেটার অভাবের কথা বলা হচ্ছে। তারপরে ইউথদেরকে ইনভলভ করা উচিত অবশ্যই, এটা আমরা খুবই সচেতন যে আমাদের ইউথদেরকে আমরা ইনভলভ করব। অনেক ছড়িয়ে ছিটিয়ে অনেক কথা ছিল। ওয়াটার বডিজ যেগুলো ফিল হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, আমাদের আজকে এত সুন্দর করে বলেছেন যে পানি যেটা মাটির নিচে চলে যেত এখন যেতে পারছে না। সো আরবান যে একটা বিশাল আমাদের ডিসকাশনদের কথায় যেটা আসলো যে আরবানাইজেশন যেভাবে হচ্ছে, ইটস আ টোটাল ডিজাস্টার। এটা যদি আমরা অ্যাড্রেস না করি, তা কোনো ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট এর যে আমরা কাজ করছি এগুলো কিন্তু কোনোটাই আমাদের কাজে লাগবে না। একজন বলেছেন যে ডিটেইল এরিয়া প্ল্যানে অনেক তথ্য আছে, অনেক রেকমেন্ডেশন আছে, ওইটা আমরা টোটালি ইগনোর করে কিন্তু বাংলাদেশে বাকি সব ডেভেলপমেন্ট হচ্ছে। নট অনলি আরবান এরিয়া, নট অনলি ঢাকা, কিন্তু আবার বাইরেও।
মনিটরিং ইভ্যালুয়েশন, মনিটরিং এটা অ্যাক্রস দ্য বোর্ড আসে যে আমরা যেই কাজই করি আমরা মনিটরিংয়ের একটা অভাব আছে। ট্রান্সপারেন্সি অফ ক্লাইমেট যে ফান্ডটা সেখানে ডিমান্ড করে, এবং যেটা বলা হচ্ছে যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন জনগণকে ইনভলভ করা ইন মনিটরিং অ্যান্ড এনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ক্লাইমেট যে ফান্ডটা আসছে। আর আরেকটা কিছু ছিল ইম্পর্টেন্ট, যে শিশুরা খুবই একটা বিপন্ন অবস্থায় আছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, সেখানে আমাদের দেখতে হবে। হেলথ অফ উইমেনের কথা বলা হয়েছে, কোঅর্ডিনেশন বিটুইন জিও এনজিও। আমাদের আরোমা দত্ত যেটা বলেছেন যে এই যে মাইগ্রেশন হচ্ছে এদেরকে নিয়ে কী করা যায়, এটা নিয়ে কিন্তু আরও কয়েকজন বলেছেন, এটা নিয়ে আমাদের খুব প্ল্যান নেই। আরেকজন ইম্পর্টেন্ট বলেছেন যে একটা ALRDর যে একটা গবেষণা, যে যখন ক্লাইমেট মাইগ্রেন্টরা তাদের নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে আসে তখন সে কিন্তু তার যে নিজের এলাকায় একটা সেফটি, সোশ্যাল সেফটি নেট পাওয়ার কথা, এই অন্য জায়গায় এসে সে পাচ্ছে না। এবং এগুলো আসলে আমাদের কাছে বহু এরকম ইনফরমেশন আছে। আমাদের চ্যালেঞ্জ হলো আমরা সবগুলো সংগ্রহ করে কিভাবে কোঅর্ডিনেট করে আমরা কিন্তু এইগুলো আমরা একটা অ্যাকশন প্ল্যানে আনতে পারি নাকি আমাদের চিন্তা করতে হবে। ফাইনালি আমরা বলবো আমাদের সিটিজেন যে প্ল্যাটফর্ম ফর SDG, এটাই কিন্তু আমরা চেয়েছিলাম। আমাদের মানে আই নো ইটস আ ভেরি অ্যাম্বিশিয়াস থিং, কিন্তু সবার সমন্বয় করে টু ব্রিং এভরিবডি অন বোর্ড অন ইস্যুস অফ SDG and come to first of all identify the problem and come to solutions, all of us together. So inclusivity আমাদের SDG প্ল্যাটফর্মের একটা মূল একটা উদ্দেশ্য ছিল, inclusivity and coordination. আমি এখানেই থামবো, আরও একটু ডিটেল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম গোয়িং টু মানে এটার উপরে আজকের সেশনে আমি ওখানে গিয়ে ব্রিফ করব। আমি খুব তাড়াতাড়ি করলাম, আমার উপরে স্ট্রিক্ট ইয়ে ছিল নির্দেশ যে টু এন্ড ইট অ্যাট 12:30, সো আমি করেছি 12:30। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মঞ্চে যারা বসে আছেন, আমাদের ডিসকাশনস, আমাদের আরেকজন কো-চেয়ার, জি বলেন। জি নয়, মোহাম্মদপুরের সাথে হচ্ছে আপনার আরও কিছু এরিয়া রয়েছে যার মধ্যে পাটোয়ারিহাট হচ্ছে আরেকটা অন্যতম। আমার কথা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড মাইগ্রেশনের কারণে আমরা যত কিছু এখানে করছি না কেন, আমরা তাদেরকে নিউজটা কীভাবে পৌঁছাচ্ছি, কারণ সেখানে যে মানে ঝামেলাগুলো হচ্ছে তাদের সাথে রিসার্চ করার পরে বোঝা গেল আমরা সিডোর বলি, আইলা বলি, মহসিন বলি, নার্গিস বলি, যাই বলি না কেন, তারা এই ঝড়গুলো সম্পর্কে আগে থেকে সচেতন ছিল না, তারা জানতোই না যে তাদের ওখানে এই ঝড়গুলো আসছে। আমি একটা জিনিস আরও অ্যাপোলোজাইজ করতে চাই যে আমি আমার প্যানেলকে শেষে 1 মিনিট সময় দেওয়া উচিত ছিল কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, সেটাও আমি দিতে পারিনি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট অ্যান অ্যানাউন্সমেন্ট যে নেক্সট সেশন অন রিডিউসিং ইনইকুয়ালিটি এখানেই হবে। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।